ওয়েলকাম স্টুডেন্টস। অ্যাকচুয়ালি আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম অর্থাৎ যে টপিকস নিয়ে আমি প্রধানত আলোচনা করছিলাম সেটি হলো তোমাদের সেন্সরি সিস্টেম নিয়ে আমি আলোচনা করছিলাম। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো অলফ্যাক্টরি সেন্সরি সেল বা আমরা কিভাবে গন্ধ নিই অ্যাকচুয়ালি অর্থাৎ ওডর বা গন্ধ নিয়ে আমরা প্রধানত আলোচনা করব এবং কিভাবে আমরা এই স্মেল সেন্স নেই প্রধানত সেই বিষয় নিয়ে আলোচনা করব। ওকে, সুতরাং অলফ্যাক্টরি যে সেন্সরি সেল আছে তোমাদের এসএসসি সিলেবাসে প্রধানত এই বিষয়গুলোই আছে যে সেন্সরি সেল এবং তার সঙ্গে সঙ্গে ওডর। তাহলে এই সেন্সরি সেল প্রধানত কোথায় থাকবে, হোয়ার এর লোকেশন কি হবে? olfactory receptors for the smell present in the small patch of the olfactory epithelium। সুতরাং ঘ্রাণের জন্য বা গন্ধের জন্য যে অলফ্যাক্টরি রিসেপ্টর যে সমস্ত কোষগুলি আছে সেগুলি প্রধানত কোথায় থাকবে? অলফ্যাক্টরি এপিথেলিয়ামের একটা ছোট্ট জায়গায় বা একটা স্মল প্যাচের মধ্যে বর্তমান থাকবে। ইন দ্য রুফ অফ দ্য নেজাল ক্যাভিটি, অর্থাৎ নেজাল ক্যাভিটির রুফে বা ছাদেতে প্রধানত এটা অবস্থান করে। সুতরাং এই জায়গাতেই প্রধানত অলফ্যাক্টরি রিসেপ্টরস গুলো থাকে। তাহলে আমাদের যে নেজাল ক্যাভিটি আছে এই নেজাল ক্যাভিটির রুফে, আরেকবার বলছি, olfactory receptors for the smell present in the small patch of the olfactory epithelium, অর্থাৎ olfactory epithelium এর একটা ছোট্ট জায়গায় এরা অবস্থান করে, যেটা কোথায় বর্তমান থাকে? ইন দ্য রুফ অফ দ্য নেজাল ক্যাভিটি, অর্থাৎ নেজাল ক্যাভিটির রুফে যেটা বর্তমান থাকে। সুতরাং এক্ষেত্রে আমরা যদি দেখতে পাই, অর্থাৎ যদি আমরা দেখি যে এটি হলো অ্যাকচুয়ালি নাসারন্ধ্র বা নোজ আমরা বলতে পারি, এই অংশ দিয়ে বিভিন্ন টাইপের ওডোরেন্টস বা গন্ধ যাচ্ছে এবং সেই গন্ধগুলো কোথায় যাবে? নেজাল ক্যাভিটির মধ্যে প্রবেশ করবে। অর্থাৎ এই যে সবুজ কালারে যেটা আমি এঁকেছি এটা হলো নেজাল ক্যাভিটি। সো নেজাল ক্যাভিটির মধ্যে ডিফারেন্ট টাইপের ওডর বা গন্ধ প্রথমে চলে যায় এবং যাওয়ার পরে এই নেজাল ক্যাভিটির রুফে একটা ছোট্ট প্যাচ থাকে, তাকে আমরা বলবো অলফ্যাক্টরি এপিথেলিয়াম। এবং এই অলফ্যাক্টরি এপিথেলিয়ামে অ্যাকচুয়ালি সেন্সরি সেলগুলো অবস্থান করে যেগুলো প্রধানত ঘ্রাণ নিতে সাহায্য করে। এবং এই জায়গায় একটা অর্গ্যানস থাকে, অর্থাৎ নাসারন্ধ্রের জাস্ট রুফে একটা অর্গ্যান থাকে, তাকে বলে ভুমারো ন্যাসাল অর্গ্যান, আমরা একটু পরে দেখব। সুতরাং এক্ষেত্রে এই যে অলফ্যাক্টরি এপিথেলিয়াম যে রিজিয়ান্স আছে, যে জায়গাটায় অলফ্যাক্টরি রিসেপ্টরস সেলগুলি থাকে, তার কালার যেটা সেটি হলো ইয়েলোইশ কালার। এবং এই অংশে প্রধানত তিন ধরনের সেল দেখা যায়। একটি হলো রিসেপ্টর সেল, এক প্রকার সেল হলো সাপোর্টিং সেল এবং আরো এক প্রকার যে সেল সেটি হলো বেসাল সেল। ওকে, সুতরাং এই অংশে প্রধানত আমরা তিন ধরনের সেল দেখতে পাবো। তাহলে কি কি সেল আমরা দেখতে পাবো? একটি হলো রিসেপ্টর সেল, একটি হলো সাপোর্টিং সেল এবং আরো একটা হলো বেসাল সেল। এখন the rest of the nasal mucous membrane are not totally devoid of the smell actually। ওকে, অর্থাৎ নাসারন্ধ্র বা নেজাল ক্যাভিটির মধ্যে যে মিউকাস মেমব্রেন আছে, অর্থাৎ টোটাল নাসারন্ধ্রের মধ্যে মিউকাস মেমব্রেন আছে, তাহলে রুফেতে প্রধানত কি থাকবে? সেন্সরি সেলগুলো থাকবে। তাহলে বাকি যে পোর্শন আছে এই বাকি পোর্শনে কিন্তু কিন্তু এই বাকি পোর্শনেও কিন্তু কিছুটা আমরা গন্ধ পাই, কিন্তু অতটা বেশি গন্ধ আমরা পাই না। So this area in the subhuman animal contains an organ called the vomeronasal organ। সুতরাং যে এরিয়ায় অলফ্যাক্টরি এপিথেলিয়াম বা সেন্সরি সেলগুলো থাকে না, নাসারন্ধ্রের মিউকাস মেমব্রেনের অন্যান্য জায়গায় অনুন্নত যে সমস্ত অ্যানিমালস আছে তাদের ক্ষেত্রে একটা স্পেসিফিক স্ট্রাকচার থাকে বা স্পেসিফিক অর্গান থাকে, তাকে আমরা বলবো ভোমারোন্যাসাল অর্গান। আরো একবার টোটাল বিষয়টা আমরা দেখে নিই। সো দিস ইজ অ্যাকচুয়ালি দা আমাদের নোজ এবং এটি হলো নাসারন্ধ্র এবং নাসারন্ধ্রের ভিতরে কি আছে? নেজাল ক্যাভিটি। যেহেতু এটা নেজাল ক্যাভিটি আছে সুতরাং এই জায়গাতে থাকবে অ্যাকচুয়ালি মিউকাস মেমব্রেন এবং এর যে রুফ আছে, নেজাল ক্যাভিটির যে রুফে যেটা যে এরিয়া থাকবে একটা ছোট্ট স্মল প্যাচ, তাকে আমরা বলবো অলফ্যাক্টরি এপিথেলিয়াম বা অলফ্যাক্টরি এরিয়া। এবং এই অলফ্যাক্টরি এরিয়াতে প্রধানত সেন্সরি সেলগুলো অবস্থান করে। কিন্তু বাকি এরিয়াতেও সেন্সরি সেল না থাকলেও তারা কিন্তু ঘ্রাণ নেয় বা তারা হচ্ছে গন্ধ নিতে পারে। বাকি এরিয়াগুলো এক্ষেত্রে কিন্তু গন্ধ থাকে বা গন্ধ তারা নিতে পারে। কিন্তু অন্যান্য যে সাবহিউম্যান যে সমস্ত এনিম্যালস আছে তাদের ক্ষেত্রে এই বাকি রিজিয়ন্স গুলোতে একটা স্পেসিফিক স্ট্রাকচার থাকে, তাকে আমরা বলবো ভোমারোন্যাসাল অর্গান। ওকে, এখন এনিম্যালস যে গন্ধ নেয় সেই গন্ধ প্রধানত স্মেলিং এনিম্যালসকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটি হলো ম্যাক্রোসোম্যাটিক এবং আরো একটা হলো মাইক্রোসোম্যাটিক। তাহলে যারা গন্ধ নিচ্ছে তাদেরকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটি হলো ম্যাক্রোসোম্যাটিক এবং আরো একটা হলো মাইক্রোসোম্যাটিক। তাহলে ম্যাক্রোসোম্যাটিক আমরা কাকে বলবো? এক্সট্রা অর্ডিনারি স্মেলিং পাওয়ার ডিউ টু দ্য এক্সটেন্সিভ অলফ্যাক্টরি এপিথেলিয়াম।
সুতরাং ম্যাক্রোসোম্যাটিক, ম্যাক্রো মানে হচ্ছে বৃহৎ, তো ম্যাক্রোসোম্যাটিক এনিম্যালস হলো তারাই যাদের এক্সট্রা অর্ডিনারি স্মেলিং পাওয়ার আছে। ওকে, অর্থাৎ অনেক দূর থেকে যারা গন্ধ নিতে পারে, যেমন ডগের ক্ষেত্রে বা কুকুরের ক্ষেত্রে যেহেতু অলফ্যাক্টরি এপিথেলিয়াম অনেকটা বড়, হিউজ, তো সেই কারণের জন্য এদেরকে আমরা বলবো ম্যাক্রোসোম্যাটিক। আর মাইক্রোসোম্যাটিক তারাই যাদের স্মেলিং পাওয়ার হলো লেস ডেভেলপড, অর্থাৎ যাদের স্মেলিং পাওয়ার অতটা বেশি উন্নত নয়। ওকে, এবার আমরা যেটা দেখবো সেটা হলো স্ট্রাকচার অফ দ্য অলফ্যাক্টরি এপিথেলিয়াম, যে জায়গায় সেন্সরি সেল থাকে। তো অলফ্যাক্টরি এপিথেলিয়ামে আমরা দেখলাম যে তিন ধরনের অ্যাকচুয়ালি সেল থাকবে, একটি রিসেপ্টর সেল, একটি সাপোর্টিং সেল, এবং আরো এক প্রকার যে সেল থাকে সেটি হলো বেসাল সেল। তাহলে কোন কোন ধরনের সেল অ্যাকচুয়ালি এক্ষেত্রে অবস্থান করবে, রাইট? তো প্রথমেই আমরা যেটা দেখব সেটা হলো রিসেপ্টর সেল। তাহলে ফার্স্ট অফ অল আমরা যেটা দেখব সেটা কি, সেটা হলো রিসেপ্টর সেল। ওকে, তাহলে দেখো এক্ষেত্রে রিসেপ্টর সেল কি হবে, 10 থেকে 20 মিলিয়ন রিসেপ্টর সেলস ইন দ্য বোথ নস্ট্রিল অফ দ্য ম্যান, অর্থাৎ কোনো মানুষের নাসারন্ধ্রের মধ্যে অন্তত 10 থেকে 20 মিলিয়ন, 1 মিলিয়ন মানে 10 লক্ষ, তাহলে রিসেপ্টর সেল কতগুলো থাকবে, অন্তত 10 থেকে 20 মিলিয়ন রিসেপ্টর সেল মানুষের মধ্যে থাকে। দ্য সেলড, দ্য কল্ড অলফ্যাক্টরি সেল, এবং তাদেরকে আমরা বলবো অলফ্যাক্টরি সেল বা অলফ্যাক্টরি রিসেপ্টর। সুতরাং আমাদের যে অ্যাকচুয়ালি নেজাল যে এপিথেলিয়াম আছে, সেই নেজাল এপিথেলিয়ামে 10 থেকে 20 মিলিয়ন রিসেপ্টর সেল থাকে, বা যারা ঘ্রাণ বা গন্ধ নিতে যারা সাহায্য করে, তো তাদেরকেই আমরা বলবো যে রিসেপ্টর সেল, এবং এই রিসেপ্টর সেল 10 থেকে 20 মিলিয়ন থাকে, এবং এদেরকে আমরা বলবো অলফ্যাক্টরি সেল বা এদেরকে আমরা বলবো অলফ্যাক্টরি রিসেপ্টর। ওকে, এবং এরা হলো স্পিন্ডল শেপেড বাইপোলার নিউরন। সুতরাং এর এই সমস্ত নিউরনসগুলো কেমন, স্পিন্ডল শেপেড অ্যান্ড রাউন্ডেড নিউক্লিয়াই ইন দ্য মিডল, এবং তাদের যে নিউক্লিয়াস থাকে সেটা মিডলে থাকে। দ্য মোস্ট পেরিফেরাল পার্ট অফ দ্য রিসেপ্টর সেল ইজ কল্ড দ্য অলফ্যাক্টরি রড, অর্থাৎ রিসেপ্টর সেলের একদম প্রান্তের দিকে যে পোর্শন তাকে আমরা বলবো অলফ্যাক্টরি রড, and which is actually the dendron. ওকে, তাহলে আমরা জানি যে অ্যাক্সন এবং ডেনড্রন বলতে আমরা কি বুঝবো। সুতরাং নিউরনের যে পার্ট প্রধানত সেন্সরি ইনফরমেশন নেয় সেটা হলো অ্যাক্সন, এবং সেই সেন্সরি ইনফরমেশন যে স্ট্রাকচারের মধ্য দিয়ে নিউরনের মধ্য দিয়ে প্রবাহিত হয় তাকেই আমরা বলবো অ্যাকচুয়ালি ডেনড্রন অ্যাকচুয়ালি। সুতরাং আরো একবার বলে দিই যে নিউরনের হচ্ছে সেল বডি, এবং সেল বডি থেকে, সরি আমি একটু ভুল বলছিলাম, যে সেল বডি আছে, তো সেল বডি থেকে বিভিন্ন ডেনড্রাইটস বেরিয়ে এসছে, এবং এই ডেনড্রাইটস গুলো বা ডেনড্রন এরা কি করে, এরা সেন্সেশন এরা হচ্ছে গ্রহণ করে, এবং তারপর অ্যাকশনের মধ্য দিয়ে, টেলোমিয়ারের মধ্য দিয়ে এই সেন্সেশন চলে যায়। ওকে, তাহলে দ্য মোস্ট পেরিফেরাল পার্ট অফ দ্য রিসেপ্টর সেল ইজ কল্ড দ্য অলফ্যাক্টরি রড অ্যান্ড হুইচ ইজ দ্য ডেনড্রন। 15 থেকে 20টা সিলিয়া ফ্রম দ্য ইচ রড প্রজেক্ট ইনটু দ্য নেসাল ক্যাভিটি অফ দ্য নস্ট্রিল। সুতরাং প্রত্যেকটা ডেনড্রন থেকে অন্তত 15 থেকে 20টি সিলিয়া, বা প্রত্যেকটা রড থেকে 15 থেকে 20টা সিলিয়া আমাদের নেজাল ক্যাভিটির মধ্যে বর্তমান থাকে। নর্মালি সিলিয়া কভার্ড বাই দ্য মিউকাস, জেনারেলি এই যে সিলিয়াগুলো আছে এগুলো মিউকাস দ্বারা আবৃত থাকে। অ্যাকচুয়ালি সিলিয়া এক্সটেন্ডস ইনটু দ্য মিউকাস কোট অফ দ্য নেজাল ক্যাভিটি। সুতরাং এই যে সিলিয়া আছে, এই সিলিয়া প্রধানত কি করে, যে আমাদের যে নেজাল ক্যাভিটি আছে সেই নেজাল ক্যাভিটির মিউকাস, অ্যাকচুয়ালি মিউকাস কোট অফ দ্য নেজাল ক্যাভিটি, অর্থাৎ নেজাল ক্যাভিটির মিউকাস কোট পর্যন্ত তারা বিস্তৃত থাকে। ওকে, আগে প্রথমে আমি স্ট্রাকচারটা আগে বলে দিই, তারপরে তোমাদের ছবিটা দেখাবো। এখন হোয়েন, তাহলে এক্ষেত্রে আমরা দেখছি যে সেন্সরি সেল, সো এটা হলো সেন্সরি সেল। তাহলে সেন্সরি যে সেল আছে এরা প্রধানত অলফ্যাক্টরি এপিথেলিয়ামে অবস্থান করে, তো আমরা দেখছি যে রাউন্ডেড একটা সেল বডি, এবং তার সঙ্গে সঙ্গে ডেনড্রন, যে ডেনড্রনটা কি করবে, সেন্সেশন নেবে, অর্থাৎ ওডোরাইন্ট তারা হচ্ছে গ্রহণ করবে, এবং এই অংশে অর্থাৎ এই ডেনড্রন থেকে একটা 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 স্ফীত যে পোর্শনটা চলে গেছে তাকেই আমরা বলবো অলফ্যাক্টরি ভেসিকেল, এবং এই ডেনড্রন যেটা তৈরি করে সেটা হলো অলফ্যাক্টরি রড, এবং এই অলফ্যাক্টরি রড থেকে প্রত্যেকটা রড থেকে অন্তত 15 থেকে 20টা সিলিয়া এক্সটেন্ড করেছে, এবং এই সিলিয়াগুলো ডিফারেন্ট টাইপের গন্ধ বা ওডোরাইন্ট বা কেমিক্যালস তারা হচ্ছে গ্রহণ করে সে তারা কোথায় পাঠাবে, সেল বডিতে। সেল বডি থেকে এবার অ্যাকশনের মধ্য দিয়ে কোথায় চলে যাবে, অ্যাকশন টার্মিনাল দিয়ে বাকি টোটাল অংশে চলে যাবে, অন্যান্য অংশে। সো রেড কালারে আমরা যেটা দেখলাম এটাই হলো অ্যাকচুয়ালি আমাদের অলফ্যাক্টরি সেল, ওকে, বা রিসেপ্টর সেল যেটাকে আমরা বলতে পারি। এবার দেখো, when an odorant diffuses or dissolve in the mucus coat, তাহলে আমাদের নাসারন্ধ্রতে কি থাকে, নাসারন্ধ্রে যে মিউকাস যে মেমব্রেন থাকে, অ্যাকচুয়ালি মিউকাস থাকে, সেই মিউকাসের মধ্যে এই ওডোরান্ট গুলো ডিজলভ বা দ্রবীভূত হয়ে যায়,
ইট বাইন্ডস উইথ দ্য স্পেসিফিক জি প্রোটিন কাপল রিসেপ্টর, এবং তার ফলে এই সমস্ত ওডোরানগুলো সুনির্দিষ্ট জি প্রোটিন কাপল রিসেপ্টর বা জিপিসিআর এর সঙ্গে যুক্ত হয় and called the odorant receptor. তো এদেরকে আমরা বলবো odorant receptor of the plasma membrane of the olfactory cilia. সুতরাং জি প্রোটিন কাপল রিসেপ্টর ইজ এ 7 membrane spanning receptor which can receive the stimulus from the outside of the cell. এবং তার ফলে জি প্রোটিন এক্ষেত্রে অ্যাক্টিভেটেড হয়। আমরা প্রত্যেকেই জানি যে জি প্রোটিনের ডিফারেন্ট সাব ইউনিট থাকবে, আলফা সাব ইউনিট, বিটা গামা সাব ইউনিট থাকবে, এবং তার ফলে আলফা এবং বিটা গামা সাব ইউনিট সেপারেটেড হয়ে যায় উইথ দ্য এক্সচেঞ্জ অফ দ্য জিটিপি, এবং আলফা জিটিপি এরপরে অ্যাডিনালিয়াল সাইক্লেস থেকে সাইক্লিক এমপি তৈরি করে। সুতরাং এইরকম যে মলিকুলার মেকানিজমের মধ্য দিয়ে জি প্রোটিন কাপল রিসেপ্টরের মধ্য দিয়ে অ্যাকচুয়ালি এই সিগন্যাল আসে। ওকে, সুতরাং ওডোরেন্স রিসেপ্টর অর দ্য প্লাজমা মেমব্রেন অফ দ্য অলফ্যাক্টরি সিলিয়া ট্রিগার দ্য সিগন্যাল ট্রান্সডাকশন লিডিং টু দ্য সাইক্লিক এমপি প্রোডাকশন। কিভাবে সাইক্লিক এমপি তৈরি হয় আমরা দেখলাম, অর্থাৎ সেকেন্ড মেসেঞ্জার। এর ফলে Na প্লাস অ্যান্ড দ্য Ca প্লাস চ্যানেল ওপেন ইন দ্য প্লাজমা মেমব্রেন। এর ফলে এই সেই সেন্সরি সেলের যে কোষ পর্দা আছে সেই কোষ পর্দায় Na প্লাস এবং Ca2 প্লাস চ্যানেল খুলে যায়। এন্ট্রি অফ দিস আয়ন্স কজেস দ্য ডিপোলারাইজেশন, এবং তার ফলে এই সমস্ত আয়নগুলো যেগুলো সেন্সরি সেলের মধ্যে প্রবেশ করে তারা সেই সেন্সরি সেলের মধ্যে ডিপোলারাইজেশন তৈরি করে অ্যান্ড জেনারেটিং অ্যান অ্যাকশন পোটেন্সিয়াল, এবং তার ফলে একটা অ্যাকশন পোটেন্সিয়াল তৈরি হয়। আনমাইলিনেটেড অ্যাক্সন স্টার্ট ফ্রম দ্য অপোজিট এন্ডস ফ্রম দ্য অলফ্যাক্টরি নার্ভ। তাহলে এই যে জায়গায়, সুতরাং এই সমস্ত সেন্সরি এই যে ওডোরেন্ট আছে, এই সমস্ত ওডোরেন্টগুলো যখন জি প্রোটিন কাপল রিসেপ্টরের সঙ্গে যুক্ত হয় তার ফলে সাইক্লিক এমপি তৈরি হয়, এবং এই সাইক্লিক এমপির ফলে Na প্লাস এবং Ca2 প্লাস আয়নের এক্সচেঞ্জ হয়, বা Na প্লাস এবং Ca2 প্লাস আয়ন অ্যাকচুয়ালি তার কনসেন্ট্রেশন তখন ডিফার হয়ে যায়, এবং তার ফলে অ্যাকশন পোটেন্সিয়াল তৈরি হয়। সেই অ্যাকশন পোটেন্সিয়াল এবার এইভাবে নামতে থাকে, অ্যাকশনের মধ্য দিয়ে সেটা হচ্ছে নামতে থাকে। তাহলে আনমাইলিনেটেড অ্যাকশন স্টার্ট ফ্রম দ্য অপোজিট এন্ডস ফ্রম দ্য অলফ্যাক্টরি নার্ভ। সুতরাং অপোজিট এন্ড থেকে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে অলফ্যাক্টরি নার্ভ, এবং সেই অলফ্যাক্টরি নার্ভগুলো ফর্ম দ্য সাইনাপসিস উইথ দ্য নিউরনস অফ দ্য অলফ্যাক্টরি বাল্ব ইন দ্য ব্রেন। তাহলে ব্রেনের মধ্যে কি থাকে, আমাদের মস্তিষ্কের মধ্যে অলফ্যাক্টরি বাল্ব, অর্থাৎ স্পেশালি আমাদের স্মেল সেন্স নেওয়ার জন্য সুনির্দিষ্ট নিউরন থাকে যারা অলফ্যাক্টরি বাল্ব তৈরি করে। তাহলে সেন্সরি রিসেপ্টর থেকে বা অলফ্যাক্টরি সেন্সরি সেল থেকে এরা সেই ইনফরমেশন নিয়ে নেয়। এই ইনফরমেশন তারা হচ্ছে, এবং তার ফলে ব্রেনের মধ্যে সেই ইনফরমেশন চলে যায়, অ্যান্ড ফ্রম হিয়ার বান্ডল অফ দ্য নার্ভ ফাইবার এক্সটেন্ডস বাই দ্য অলফ্যাক্টরি ট্র্যাক টু দ্য স্মেল সেন্টার, এবং আমাদের মস্তিষ্কে যে সেরিব্রাল কর্টেক্স আছে সেই সেরিব্রাল কর্টেক্সের মধ্যে সেই সেন্সেশন চলে যায়। সুতরাং আমাদের যে অলফ্যাক্টরি এপিথেলিয়াম আছে, ওই অলফ্যাক্টরি এপিথেলিয়ামে সেন্সরি সেল থাকে, সেই সেন্সরি সেলগুলো ডিফারেন্ট ওডোর বা ডিফারেন্ট গন্ধ তারা হচ্ছে গ্রহণ করতে পারে, এবং গ্রহণ করার ফলে তার ফলে এই সেন্সরি সেলের মধ্যে এক প্রকারের ডিপোলারাইজেশন তৈরি হয়, এবং যেহেতু ডিপোলারাইজেশন তৈরি হয় তার ফলে কি হবে, তার ফলে একটা অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হয়, এবং এই অ্যাকশন পোটেনশিয়াল আলটিমেটলি অলফ্যাক্টরি বাল্বের মধ্যে চলে যায়, এবং অলফ্যাক্টরি বাল্ব প্রধানত ব্রেনে থাকে, এবং সেই অলফ্যাক্টরি বাল্বের নিউরনগুলো এবার যে সেরিব্রাল কর্টেক্স আছে সেই সেরিব্রাল কর্টেক্সের অলফ্যাক্টরি রিজিয়ন্সে নিয়ে চলে যায়। তারপরে আমরা বুঝতে পারি যে কেমন ধরনের গন্ধ অ্যাকচুয়ালি, সেটা অবনক্সিয়াস স্মেল নাকি সুইট স্মেল। ওকে, এরপরে যেটা আছে সেটা হলো সাপোর্টিং সেল। তাহলে তোমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে অ্যাকচুয়ালি অলফ্যাক্টরি এপিথেলিয়ামের স্ট্রাকচার। সুতরাং নেজাল ক্যাভিটির এটা হলো মিউকাস মেমব্রেন। তো আমরা সেন্সরি সেল নিয়ে আলোচনা করলাম। এবার আমরা যেটা দেখবো সেটা হলো সাপোর্টিং সেল। তাহলে ব্লু কালারে আমি যেটা এঁকেছি এগুলো হলো সাপোর্টিং সেল। দিস আর দ্য কলামনার সেল উইথ দ্য ওভাল নিউক্লি, অর্থাৎ সাপোর্টিং সেল হলো স্তম্ভাকার কোষ যার মধ্যে ওভাল নিউক্লি থাকে। লাইস বিটুইন দ্য অলফ্যাক্টরি সেল, অর্থাৎ দুটো অলফ্যাক্টরি সেলের মধ্যবর্তী অংশে অবস্থান করে। বিয়ার দ্য মাইক্রোভিল্লি, অর্থাৎ এদের মধ্যে অসংখ্য মাইক্রোভিল্লি থাকে, ছোট ছোট প্রজেকশন থাকে। সো দিস আর দ্য মাইক্রোভিল্লি, ইউ ক্যান সি। সো দিস স্ট্রাকচারস আর অ্যাকচুয়ালি দ্য মাইক্রোভিল্লি and the pigmented। সুতরাং সাপোর্টিং সেল হলো পিগমেন্টেড। সো অলফ্যাক্টরি এপিথেলিয়াম ইজ ইয়েলোইশ। আমি প্রথমেই বলেছিলাম যে অলফ্যাক্টরি এপিথেলিয়াম ইজ এ ইয়েলোইশ কালার অ্যাকচুয়ালি। ওকে, সুতরাং এই ধরনের সেল আমরা অলফ্যাক্টরি এপিথেলিয়ামের মধ্যে দেখতে পাবো। থার্ড টাইপের যে সেল সেটা হলো বেসাল সেল। সো দিস আর দ্য গ্রিন কালারে আমরা যে সেলগুলো এঁকেছি এগুলো হলো বেসাল সেল। বেসাল সেল স্মল সেল অ্যান্ড ডু নট রিচ দ্য সারফেস, অর্থাৎ ছোট ছোট কোষ, এরা কিন্তু সারফেসে এরা কিন্তু যায় না। give rise to the new olfactory cell, এরা প্রধানত নতুন নতুন olfactory cell দেয়। This is an exception that the neurons are not formed in the postnatal life. Okay, so olfactory cells survive only for the 2 months. এখানে একটু দেখি, this is an exception that the neurons are not formed in postnatal life.
সুতরাং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে জেনারেলি আমরা কি দেখতে পাই যে নিউরনের জেনারেলি ডেভেলপমেন্ট ঘটে না, বা কোনো একটা সেল থেকে নতুন নিউরন তৈরি হয় না আফটার দ্য পোস্ট ন্যাটাল লাইফ, কিন্তু অলফ্যাক্টরি এই সমস্ত সেলগুলি থেকে বা অলফ্যাক্টরি এই বেসাল সেল থেকে এরা স্টেম সেলের মতো কাজ করে, এখান থেকে কিন্তু অলফ্যাক্টরি সেন্সরি সেল কিন্তু তৈরি হতে পারে। সো দিস ইজ অ্যান এক্সেপশন। ওকে, তাহলে আমরা দেখলাম যে অ্যাকচুয়ালি আমাদের যে নেজাল ক্যাভিটি বা নেজাল এপিথেলিয়াম যে আছে, তো সেই নেজাল এপিথেলিয়ামে 3 রকমের সেল আমরা দেখতে পেলাম, রিসেপ্টর সেল, সাপোর্টিং সেল এবং বেসাল সেল। এবার আমরা একটু ছবি দেখে নিই। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য নেজাল ক্যাভিটি, এবং নেজাল ক্যাভিটি যে মেমব্রেন বা যে ফ্লুইড দ্বারা আবৃত থাকে সেটাই হলো নেজাল মিউকাস, এবং যে অলফ্যাক্টরি যে এপিথেলিয়াম আছে অর্থাৎ রুফে যেটা থাকবে সেটা অলফ্যাক্টরি এপিথেলিয়াম নেজাল ক্যাভিটির, এবং এই অলফ্যাক্টরি এপিথেলিয়ামে অ্যাকচুয়ালি সেন্সরি সেলগুলো থাকবে। ওকে, সুতরাং কোনো গন্ধ বা কোনো ওডোরেন্ট যখন যায় তখন এই যে সেন্সরি সেলগুলো আছে, যেগুলো আমি বলেছিলাম যে এরকম, তাদের মধ্যে অসংখ্য সিলিয়া থাকবে, অর্থাৎ একটা রডের মধ্যে অন্তত 15 থেকে 20টা সিলিয়া থাকবে, এবং এই সিলিয়াগুলো নেজাল চেম্বারের মধ্যে তারা বিস্তৃত থাকবে, এবং তার ফলে এই সিলিয়াগুলি এবার কি করবে, সেই সিলিয়াগুলি সেই ওডোরান গ্রহণ করবে, এবং এই অংশে প্রধানত রিসেপ্টর থাকে। তাহলে রিসেপ্টরের সঙ্গে এরা হচ্ছে যুক্ত হয়, এবং তার ফলে অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হয়, এবং এই অ্যাকশন পোটেনশিয়াল ক্রমশ এটা হলো ব্রেনের হচ্ছে বোন, অর্থাৎ ক্রেনিয়ামের বোন। তো সেই বোন দিয়ে এবার যেখানে চলে যাবে সেটা হলো অলফ্যাক্টরি বাল্ব অফ দ্য ব্রেন, অলফ্যাক্টরি বাল্বের মধ্য দিয়ে এবার সেরিব্রাল কর্টেক্সে চলে যাবে। সুতরাং এইরকম ভাবে অ্যাকচুয়ালি আমরা ঘ্রাণ নিই। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য মলিকুলার মেকানিজম, কিভাবে আমরা ঘ্রাণ নিই বা ঘ্রাণ গ্রহণ করি। এবার আমরা যেটা দেখবো, একদম লাস্ট যে পোর্শন আমরা যেটা দেখবো সেটা হলো ওয়ার্কিং, অর্থাৎ কিভাবে এই সমগ্র বিষয়টা সম্পন্ন হয়, তাহলেই আমাদের অলফ্যাকশন বিষয়টা শেষ হয়ে যাবে। হিউম্যান ক্যান ডিস্টিংগুইশ দ্য 1000 ডিফারেন্ট ওডর্স, অর্থাৎ একটা মানুষ সে অন্তত 1000 রকমের গন্ধ তারা আলাদা করতে পারে। ইচ আর স্ট্রাকচারালি ডিস্টিংক্ট, অর্থাৎ প্রত্যেকটা গন্ধ কিন্তু স্ট্রাকচারালি বা গঠনগতভাবে আলাদা। This level of the sensory discrimination requires the many different odor and receptor or okay, সুতরাং এই যে ডিফারেন্ট টাইপের আমরা যে গন্ধ নিই, এই সমস্ত গন্ধগুলো নেওয়ার জন্য আমাদের সেন্সরি সেলের ডিফারেন্ট টাইপের রিসেপ্টর থাকে, তো তাদেরকে আমরা বলবো ওডোর অ্যান্ড রিসেপ্টর। রিচার্ড এক্সেল অ্যান্ড দ্য লিন্ডা বাক ডিসকভার্ড এ ফ্যামিলি অফ দ্য 1000 ওডোর অ্যান্ড রিসেপ্টর জিন। দুজন সায়েন্টিস্ট, একজন হলেন রিচার্ড এক্সেল আর একজন হলেন লিন্ডা বাক, তারা 1000 রকমের জিন তারা আবিষ্কার করেছেন ওডোর অ্যান্ড রিসেপ্টরের। অ্যাবাউট 3% অফ অল হিউম্যান জিনস। সুতরাং ওডোরেন্টের জন্য যে সমস্ত রিসেপ্টর যেগুলো তৈরি হবে তার মধ্যে অন্তত 3% বা যত জিন আছে মানুষের দেহতে তার মধ্যে 3% অ্যাকচুয়ালি ওডোরেন্ট এর রিসেপ্টর তৈরি করে। ওকে, ইচ অলফ্যাক্টরি রিসেপ্টর সেল এক্সপ্রেস দ্য ওয়ান ওডোরেন্ট জিন, অর্থাৎ প্রত্যেকটা অলফ্যাক্টরি রিসেপ্টর সেল একটি করে ওডোরেন্ট জিনকে এক্সপ্রেস করে, মানে একটি করে ওডোরেন্ট রিসেপ্টর তৈরি করে। Those cells express some odorant gene and transmit the action potential to the same region of the olfactory bulb. Okay, অর্থাৎ যে সমস্ত ওডোরেন্ট সেলের মধ্যে একই রকমের ওডোরেন্ট জিন থাকে তারা আমাদের অলফ্যাক্টরি বাল্বের সুনির্দিষ্ট জায়গাতেই প্রধানত সেন্সেশন নিয়ে যায়, অর্থাৎ আমাদের সেরিব্রাল কর্টেক্স আছে সেই সেরিব্রাল কর্টেক্সের স্পেসিফিক জায়গায় তারা নিয়ে যায়। আবার অন্য অলফ্যাক্টরি জিন যে সমস্ত সেন্সরি সেলে থাকে তারা অন্য জায়গায় নিয়ে যায় অলফ্যাক্টরি এরিয়া। ওকে, এবং তার ফলে আমরা ওডোর অ্যান্ড ডিসক্রিমিনেট করতে পারি, গন্ধ আমরা আলাদা করতে পারি। কেমিক্যাল ভেপার্স ফ্রম দ্য ওডর সাবস্ট্যান্সেস ডিফিউজেস ইনটু দ্য এয়ার, অর্থাৎ গন্ধের জন্য যে পদার্থ থাকে সেটা প্রথমেই কি হবে, এয়ারে চলে আসবে, ডিফিউজড হয়ে যাবে, এন্টার্স দ্য নেজাল চেম্বার থ্রু দ্য এক্সটার্নাল নেয়ার, অর্থাৎ আমাদের যে নাসারন্ধ্র আছে সেই নাসারন্ধ্রের মধ্য দিয়ে তারা হচ্ছে প্রবেশ করবে। গেট ডিজলভড ইন দ্য মিউকাস, সুতরাং এরা কি হবে, গেট ডিজলভড ইন দ্য মিউকাস, অর্থাৎ এরা মিউকাসের মধ্যে এরা হচ্ছে চলে আসবে। ওকে, অর্থাৎ মিউকাসের মধ্যে এরা চলে আসবে, এবং তারপর কি হবে, তারপরে দ্য সলিউশন কাম ইন কন্ট্যাক্ট উইথ দ্য ওডোরেন্ট রিসেপ্টর অফ দ্য সিলিয়া ইন দ্য রিসেপ্টর, অর্থাৎ ওডোরেন্ট রিসেপ্টরের যে সিলিয়া আছে তার সঙ্গে যুক্ত হবে। ডেভেলপমেন্ট অফ দ্য রিসেপ্টর পোটেনশিয়াল তৈরি হবে, তার ফলে অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হবে, এবং সেই ইম্পালসেস রিচ দ্য নিউরনস অফ দ্য অলফ্যাক্টরি বাল্ব ইন দ্য ব্রেন, অর্থাৎ ব্রেনের যে নিউরনস আছে তার মধ্যে চলে যাবে সেই ইনফরমেশন, এবং তারপরে অ্যাপ্রোপ্রিয়েট পার্ট অফ দ্য ব্রেন, অর্থাৎ ব্রেনের সুনির্দিষ্ট স্থানে চলে যাবে, এবং পারসেপশন অফ দ্য স্মেল সেন্স, এবং তার ফলে আমরা একটা সুনির্দিষ্ট গন্ধ পাবো। ওকে, তাহলে আমরা যে বিষয়টা অ্যাকচুয়ালি আমরা যেটা দেখলাম সেটা হলো যে কিভাবে আমরা সেন্সেশন নিই। ওকে, অর্থাৎ কিভাবে আমরা ঘ্রাণ নিই, এই বিষয়টাই আমরা প্রধানত দেখলাম, এবং তোমাদের এসএসসি সিলেবাসে প্রধানত এই অংশটাই আছে যে কিভাবে আমরা অ্যাকচুয়ালি ঘ্রাণ নিই।
সুতরাং এক্ষেত্রে যে যে বিষয়গুলো প্রধানত ইম্পর্টেন্ট, অর্থাৎ যে যে টপিকসগুলো অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট সেই বিষয়গুলো বলে দিই তোমাদেরকে একটু। ওকে, সুতরাং অলফ্যাক্টরি এপিথেলিয়াম কাকে বলে এবং তার সঙ্গে সঙ্গে অলফ্যাক্টরি রিসেপ্টর সেলের বিভিন্ন ক্যারেক্টার্স, অলফ্যাক্টরি এপিথেলিয়াম কোন ধরনের সেল নিয়ে গঠিত, এবং অলফ্যাক্ট এবং ভুমারো ন্যাসাল অর্গান কাদের ক্ষেত্রে দেখা যায়, ম্যাক্রোসোম্যাটিক এবং মাইক্রোসোম্যাটিক এনিম্যালস বলতে কি বোঝো, এবং তার সঙ্গে সঙ্গে কিভাবে সাপোর্টিং সেল এবং ব্যাসাল সেলের কাজ কি, এবং তার সঙ্গে সঙ্গে অলফ্যাক্টরি বাল্ব অ্যাকচুয়ালি কোথায় স্মেল সেন্সেশন নিয়ে যায়, এবং ওডোর অ্যান্ড রিসেপ্টর বা অর বলতে আমরা কি বুঝবো, এবং তার সঙ্গে সঙ্গে কিভাবে অ্যাকচুয়ালি আমরা ঘ্রাণ নিই এবং ঘ্রাণকে আমরা ডিসক্রিমিনেট করি, ডিফারেন্ট টাইপের গন্ধকে আমরা কিভাবে আলাদা করতে পারি। সুতরাং এই পোর্শনগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আমি আশা করব যে তোমরা সেন্সরি আমাদের যে সিস্টেম আছে আর কেবলমাত্র একটি পোর্শন আমার তোমাদেরকে বোঝাতে বাকি আছে, সেটি হলো তো যে বিষয়টা আবার আবার বলছি যে যে সমস্ত টপিকসগুলো বলেছি সেগুলো একটু বলে দিই। সেটা হলো তোমাদেরকে আই সম্বন্ধে আলোচনা করেছি, অর্থাৎ দেখা, চোখের বিভিন্ন কাজ সম্বন্ধে আলোচনা করেছি, কান সম্বন্ধে আমি ডিটেলসে আলোচনা করেছি, তারপরে আমরা ঘ্রাণ সম্বন্ধে আলোচনা করলাম, এবং এর পরের দিন আমরা যেটা আলোচনা করব পরের ভিডিওতে সেটা হলো আমরা যে স্বাদ গ্রহণ করি। ওকে, সুতরাং স্বাদ যে নেওয়া বা ডিফারেন্ট টাইপের টেস্ট ডিসক্রিমিনেশন কিভাবে করা হয়, টাঙের মধ্যে কোন ধরনের রিসেপ্টর সেল থাকে যারা টেস্ট ডিসক্রিমিনেশনে সাহায্য করে, এর পরের দিন আমরা সেগুলো নিয়ে আলোচনা করব, এবং তার ফলে এসএসসি সিলেবাসে তোমাদের যে যে এই যে সেন্সরি রিসেপ্টর আছে এই বা সেন্সরি সিস্টেম আছে, তাহলে সেন্সরি সিস্টেম কমপ্লিট হয়ে যাবে, এবং এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি ফিজিওলজির অন্য টপিকস আলোচনা করব। ওকে, সো আজকের মতো এখানেই আমরা শেষ করলাম, এবং এর পরেও যদি তোমাদের কোনো রকম প্রবলেমস থাকে, কোনো রকম কোয়ারিজ থাকে, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি চেষ্টা করব তোমাদের উত্তর দেওয়ার। ওকে, সো দ্যাটস ইট অ্যান্ড থ্যাংক ইউ।